আমাদের প্রেমের কথা চ্যানেলটির সকল প্রকারের পাঠ গল্প দেখতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে ক্লিক করুন। ফুল পেতে মিঠির ঠোঁটে হাসি ফুটে উঠল। এতক্ষণে শেহজাদ লক্ষ্য করলো এত দামি জিনিস দেওয়ার পরও এমন হাসি দেখলো না যতটা দেখলো ফুলগুলো পাওয়ায়। মেয়েরা বোধহয় ফুল পাগলে আর ফুল একটু বেশি পছন্দ করে। দামি জিনিসও মেয়েদের খুশি করা যায় না, যতটা খুশি হয় সাধারণ একটা 10 টাকার লাল টুকটুকে গোলাপে। ফুল বোধহয় একমাত্র জিনিস যার প্রতি কারোর কোনো অভিযোগ নেই। কাছে টেনে নিল মিঠিকে, কপালে চুমু খেয়ে পড়ল। সুনেত্রা, তুমি আমার যেন আহত কোনো যোদ্ধার বুকে বেঁচে থাকা এক মেঘ ফুল। জানো, আমার বুকের মধ্যে একটা গাছ আছে, তুমি ছুঁয়ে দিলেই ফুল ফুটবে। আপনি আমার ডাক বাক্স হন, আমার চুল হবে আমার ব্যক্তিগত ফুলদানি, আর সেখানে প্রতিদিন সেই ফোটা ফুলগুলো গুজে দেবেন। হ্যাঁ, আমি তোমার ডাক বাক্স সুনেত্রা, আর সেখানে প্রতিদিন তোমার জন্য ভালোবাসার ফুলের চিঠি ফেলবো, তুমি কুড়িয়ে নিও। মৃদু হাসলো মিঠি, নিজের প্রশস্ত বুকের সাথে মিশিয়ে নিয়ে বলল, তোমাকে আমি অনেক ভালোবাসবো, অনেক। চোখ বুজে রইল মিঠি। সুনেত্রা, তোমার একটা কবিতা উপহার দিই। মাথা নাড়ল মিঠি। নাক ডুবাবো চুলে, ওগো আমার বেলি ফুলে, ছুঁয়ে দেব তোমার দুঠোঁট ইচ্ছে করে ভুলে। তোমার কাজল চোখে যে পাগল হব রাতে, চোখে চোখে কথা হবে, রাগ হবে না তো তাতে। মুখটা যদি বন্ধ থাকে হৃদয়ে কথা কয়, গড়ে তুলি প্রেমের সিন্ধু, তাতে মন্দ নয়। লাজুক হাসলো মিঠি। তার কাছে শেহজাদের দেওয়া আজকের সেরা উপহারের মধ্যে ছিল এই কবিতাটি। সোনাদানার প্রতি মিঠির আকর্ষণ কম, হুট করে বলে বসলো। শবনমকেও কবিতা উপহার দিয়েছিলেন? থতমত খেলো শেহজাদ। সে ভাবতে পারেনি মিঠি এমন কিছু জিজ্ঞেস করবে। শবনমকে একটা নয়, অসংখ্য কবিতা উপহার দিয়েছিল এই 5 বছরে, কিন্তু এটা শুনলে মিঠি খুব দুঃখ পাবে। আজকের এবং এই মধুময়ী মুহূর্তে তার চোখে মুখে সেই হাসি, আনন্দ, উচ্ছ্বাস দেখতে পাচ্ছি, সেটাই বিলীন হয়ে যাবে। নরম মনে ভীষণ আঘাত পাবে মিঠি। নিজেকে ধাতস্থ করলো শেহজাদ, তাই মিথ্যার আশ্রয় নিল। জানে মিথ্যা বলা ঠিক নয়, তবুও নিল। মুখের হাসি ফুটিয়ে বলল, আরে না, আমি কবিতা পারি নাকি? ওই তোমার মাথায় বেলি ফুলের মালা, চোখে গাঢ় কাজল দেখতেই হঠাৎ মনে যায় এলো, তাই এলোমেলো গলায় বলে দিলাম। এটা কোনো কবিতার মাথা হলো নাকি? মিঠি বিশ্বাস করলো কিনা কে জানে, তবে গম্ভীর মুখে বলল, আপনি ভীষণ রোম্যান্টিক শেহজাদ। স্নিগ্ধ হাসলো শেহজাদ। আমার মাঝে মধ্যে কেমন বিশ্বাস হয় না, এমন একটা রোম্যান্টিক, লাভিং, কেয়ারিং মানুষকে কি করে মানুষ ছেড়ে যেতে পারে? গায়ের রঙই কি সব? ভালোবাসা, কেয়ার এসব কিছুই না? নীরব রইল শেহজাদ, কিছু বলতে পারল না। মিঠি, চলো ঘুমাই। একটা আবদার করি। করো। আপনি ভুঁড়িটা কমাবেন না? কেন? আপনার ভুঁড়িতে মুখ গুজতে আরাম। আচমকা ভুঁড়িতে মুখ গুজল মিঠি। আচমকা শবনমের কথা মনে পড়ল। প্রথম প্রথম তার ভুঁড়ি বের হয় অনেক ঠাট্টা মস্কার করলেও শবনম পরে ঠিক মিঠির মতোই মুখ গুজত ভুঁড়িতে, আর বলতো ভুঁড়িটা অনেক নরম, তুলতুলে আরাম। আজ কেন জানি শবনমের কথা খুব মনে পড়ছে। মুখ তুলল মিঠি। শবনম আপনার ভুঁড়ি পছন্দ করতো? মুখ গুজতো ওখানে? আরে না না, ও ভুঁড়ি পছন্দ করতোই না, খুব বকাবকি করতো। কেন কমাচ্ছি না? চাইলেই কি কমানো সম্ভব নাকি? তাই তো, কমানোর প্রয়োজন নেই। ভুঁড়িটার কারণে আপনাকে সাহেব সাহেব লাগে। ঠোঁট প্রশস্ত করে হাসলো শেহজাদ। চলো ঘুমোই। ফুলগুলো রেখে শুয়ে পড়ল। আজ আরো একবার স্বইচ্ছায় কাছে আসবে সুনেত্রা? অন্যায় আবদার করছি জানি। স্বইচ্ছায় এগিয়ে এলো মিঠি। শেহজাদ মিঠিকে বুকে নেয়। হুট করে শবনমের কথা মনে পড়ে আবারও। তপ্ত শ্বাস ফেলে। হুট করে বাজে ভাবে মানুষের স্মৃতির চোখের সামনে ভেসে ওঠা এক তীব্র যন্ত্রণার অনুভব হয়। মনে পড়ার অনুভূতিটা স্বচ্ছ আকাশে হঠাৎ কালবৈশাখী ঝড়ের মতো এসে মুহূর্তের মধ্যে সবকিছু লণ্ডভণ্ড করে দেয়। শেহজাদকেও তেমনভাবে লণ্ডভণ্ড করে দিল। আচমকা দুফোঁটা তপ্ত অশ্রু গড়িয়ে পড়ল মিঠির গালে। মিঠি চমকায়, থমকায় বা ঘাবড়ায় এবং ভরকায়। কিছু জিজ্ঞেস করতে নাই। সুনেত্রা, চুপ করিয়ে দেয় শেহজাদ। হকচকিয়ে ওঠে মিঠি। বুকের তলায় মিঠিকে রেখে দুচোখ বুঝল শেহজাদ। ঘৃণা মিশ্রিত গলায় মনে মনে বলল, মানুষ জন্ম থেকেই ডিমেনশিয়ায় আক্রান্ত।
করে যাওয়া তাদের ব্যক্তিগত অধিকার। ভুলে গিয়ে ভুল করলে সে ভুল অপরাধ হিসেবে গ্রাহ্য হয় না, তাই মানুষ ভুলে যায়। তারপরও তোমাকে ভুলতে পারছি না কেন বলো তো শবনম, কেন? আমি তোমায় আগলে রাখতে চেয়েছিলাম ভালোবেসে, বাহু ডোরে নয়। জোর করে কিছু হয় না, আমি জোর করতে পছন্দও করি না। তাই তুমি যাওয়ার কথা বললে ভালোবেসে অনুরোধ করতে পারলেও জোর করে অধিকার দেখিয়ে আটকে রাখতে পারিনি। সাইকোলজির মতে নাকি মেয়েদের যে কোনো পরিস্থিতিতে মানিয়ে নেওয়ার ক্ষমতা ছেলেদের থেকেও প্রায় 47% বেশি। আর এই কারণে বিচ্ছেদের পর ছেলেদের তুলনায় মেয়েরা নাকি খুব তাড়াতাড়ি মুভ অন করতে পারে। আচ্ছা, তুমিও কি মুভ অন করতে পেরেছো শবনম? আমাকে যখন ছেড়ে চলে যাচ্ছিলে তখন তোমার বুক কাঁপেনি, মন কাঁদেনি, অভ্যাসগুলো ভুলে যেতে মায়া হয়নি? আমার অশ্রুসিক্ত মলিন চেহারা দেখার পরও তোমার বুক ফেটে কান্না আসেনি? মানুষ নাকি খুব সহজেই মানুষকে ভুলতে পারে, শুধু আমিই পারলাম না। তবে কি আমি মানুষ নই? ভালোবেসে আগলে রাখতে চেয়েছিলাম তোমাকে, আটকে রাখতে নয়। আমি তোমাকে ঘৃণা করি শবনম, অনেক ঘৃণা করি, প্রচুর ঘৃণা করি। তুমি একটা বেঈমান, স্বার্থপর। তুমি ভালোবাসা চিনলে না, তুমি স্বার্থ চিনলে। স্বার্থটাই তোমার কাছে বড় ছিল, অথচ আমি আজও স্বার্থ চিনলাম না। চিনলে আজ ধোঁকা, প্রতারিত এবং এলোমেলো হওয়া লাগতো না। আর কোনো নিষ্পাপ নিরপরাধ মেয়েকে ও ঠকানো লাগতো না, ঠকতে হতো না। তোমার জন্য, কেবল তোমার জন্য একটা নিষ্পাপ মেয়ে প্রতিটি মুহূর্তে আমার মিথ্যা কথার দ্বারা ঠকছে, তাকে ঠকাচ্ছি। আই হেট ইউ শবনম, আই হেট ইউ। আরো কয়েক ফোঁটা অশ্রু করে আধো অন্ধকারে তাকিয়ে রইল মিঠি। পৃথিবীতে সবচেয়ে ভয়ঙ্কর স্পর্শকাতর শব্দ হচ্ছে নাকি ম্যাচুর মানুষের কান্না। শেওজাদের মতো একটা ম্যাচুর মানুষ কান্না করছে, কেমন যেন লেগে উঠল মিঠির। নিজেকে সামলে নেয় শেহজাদ, চোখ বন্ধ করে মনে মনে প্রার্থনা করে, ইয়া রব, আমাকে এমন হৃদয় দান করুন যে হৃদয় কখনো আপনার ফয়সালায় অসন্তুষ্ট হবে না। আচমকা দমকা হাওয়া বয়, মুষলধারে ভারী বর্ষণ শুরু হয়। রুমের লাইট নিভে যায়, মিঠিকে খুব কাছে টেনে নেয়, সারা মুখে উষ্ণ চুম্বন খায়। আস্তে আস্তে স্পর্শগুলো গাঢ় হয়। শবনমকে ভোলার চেষ্টা করে শেহজাদ। একসময় মিঠিকে নিয়ে হারিয়ে যায় সুখ সমুদ্রে। ঝড় তোলা মাছ সমুদ্রে সুখের ভেলায় ভাসতে থাকে যুগল দম্পতি। মিঠির বান্ধবীরা সবে আজ তার বাবার রুমে একসঙ্গে ঘুমাবে। শুয়ে বসে এক একজন এক এক রকম কথা বলছে। হঠাৎ টুম্পা বলে উঠল, অনন্যা, তোর সাথে আমার কিছু কথা ছিল। বল। আসার পর থেকে একটা ব্যাপার লক্ষ্য করলাম, তুই মিঠির হাজবেন্ডের প্রতি উইক। মানে? তা তুই ভালো জানিস। কি বলতে চাইছিস? শ্রুতি বলল, ব্যাপারটা আমিও লক্ষ্য করেছিলাম টুম্পা, ভেবেছিলাম তোদের বলবো, তার আগেই বলে দিলি। শ্রেয়া বলল, আমিও খেয়াল করছি ব্যাপারটা। অনন্যা বলল, তোরা ভুল ভাবছিস, আমার মধ্যে এমন কিছুই নেই, হয়তো একটু বেশিই মিশে গেছি। তার মানে এটা নয় যে উইক, আমি ওনাকেই সম্মান করি। টুম্পা বলল, ওরা নিউ কাপল, যখন তখন ওদের রুমে উকি দেওয়া কিংবা নক না করে ঢুকে যাওয়া এটা কোনো কমন সেন্সের পর্যায়ে পড়ে বোন? তুই একটু বল। আসলেই আমি এত কিছু ভাবিনি। শোন বোন, তুই এত কিছু ভাবিস নি তা ঠিক, বাট ভালো লাগার থেকেই কিন্তু ভালোবাসার শুরু। আর এটা তীব্র হতে পারে যে কোনো সময়। এই জন্যই তোকে সতর্ক করছি, যা হয়েছে এটাই এনাফ। আর তোর ভালোর জন্যই বলছি, তুইও খুব সুন্দরী মেয়ে, তুই ক্যারিয়ার করলে আরো ভালো বর পাবি। নীরব রইল অনন্যা। সে অবশ্য এসব ভাবেনি, গেস্ট হিসেবে আপ্যায়ন করেছে এটাই। দুঃখিত, আমি নিজেকেই শোধরাবো। শোন, পায়েল কৃতিকার মতো হওয়ার চেষ্টা করিস না বোন। তুই মিঠির সবচেয়ে কাছের এবং আপন আমাদের চেয়েও। আমরা চাই না তোর জন্য আমাদের এত বছরের এত সুন্দর একটা বন্ধুত্বের সুসম্পর্ক নষ্ট হয়ে যাক। আর আমরা এইরকম বন্ধুত্ব কখনোই চাই না যা আমাদের আরেক বন্ধুর জীবনসঙ্গীকে কেড়ে নেয়। লজ্জে অনন্যার চোখে জল চলে এলো। সত্যি সে এত কিছু ভাবিনি। গোপিকা বলল, কাঁদিস না বোন, খারাপ কিছু বলিনি। একদিন তুই নিজে ঠিকই বুঝতে পারবি কেন তোকে এসব বলেছে। টুম্পা বলল, আমি তোকে একদম বিশ্লেষণ করে বলবো না অনন্য, তোর যখন বুদ্ধি হবে সেদিন তুই ঠিক বুঝবি কেন টুম্পা, শ্রুতি, শ্রেয়াসা, গোপিকা অথবা আমরা সবাই এসব বলেছি। আর মিঠি আমাদের বন্ধু কম, বোন বেশি। আর ক্ষতি হোক এটা আমরা কখনোই চাই না। ভুল বুঝিস না, কথাগুলো একটু ভেবে দেখিস। গভীর রাত। জুবাইর ওয়াশরুমে গেছে, শবনম শুয়ে আছে। কি মনে করে শেহজাদকে ভিডিও কল দিল।
রিংটোনের শব্দে ঘুম ভেঙে গেল মিটির। নিজেকে শেহজাদের বাহুডোর থেকে ছাড়িয়ে ফোনটা তুলতে দেখলো শবনম কল করেছে। কিছু না ভেবে রিসিভ করলো। দু প্রান্ত থেকে দুজন দুজনকে দেখতে মিঠি না চমকালেও শবনম চমকে গেল। এই মেয়ে, কে তুমি? শাহজাদের ফোন তোমার কাছে কেন? কেন? শেহজাদ তোমায় বলেনি আমি কে? কি বলবে? তোমার কমন সেন্স দেখে আমি বড্ড অবাক শবনম। অবাক হলো শবনম। কি বলতে চাও তুমি? এত রাতে কেউ কোনো নিউ কাপলকে কল দেয়? শাহজাদ কোথায়? ওই যে কালো মানিক ঘুমাচ্ছে দেখবে। ফ্রন্ট ক্যামেরা দিয়ে দেখালো দুজনের কথাই জেগে গেল শেহজাদ। ঘুমু ঘুমু চোখে তাকালো। কার সাথে কথা বলছো? আমার এক্স সতীনের সাথে। ভরকে গেল শেহজাদ, দেখলো সত্যি কলে শবনম রয়েছে। হঠাৎ ওয়াশরুম থেকে জুবাই বের হতেই কল কেটে দিল শবনম। আমতা আমতা করতে লাগলো শেহজাদ। ফোনটা দাও, ওকে ব্লক দিচ্ছি। যেটা প্রথমেই করার প্রয়োজন ছিল কিন্তু করেননি, তাই করার প্রয়োজন নেই। সরি, ভুলে গিয়েছিলাম। দাও, ব্লক করি। বললাম তো প্রয়োজন নেই। শবনমের নাম্বারটা মুখস্থ করে নিল মিঠি। শেহজাদ ফোনে ব্লক করে দিয়ে ওয়াশরুমে গেল। মিঠি নিজের ফোনে নাম্বার সেভ করলো। শবনমের হোয়াটসঅ্যাপে অ্যাড হলো। ওই সময় তোলা সবগুলো পিকচার পাঠিয়ে দিল শবনমকে। মেসেজ টোন বেজে উঠতেই শবনম চেক করলো। দেখলো শেহজাদ মিঠির কত রকমের পিকচার। ভীষণ জেলাস ফিল হলো শবনম। বুকটা জ্বালা পোড়া শুরু করলো। শবনমকে সিন করতে দেখে বাঁকা হাসলো মিঠি। বিড়বিড় করে পড়ল, তোকে সুখে থাকতে দিব না শবনম, তোর জন্য আমার জীবনের আজ এমন পরিণতি। শেহজাদ বের হতেই চোখ বন্ধ করে শুয়ে রইল মিঠি। টেনশনে শেহজাদের বুকের ভেতর মোচড় দিচ্ছে। মিঠি আবার কি যে শুরু করবে আল্লাহ জানে। কেন যে সে ব্লক করলো না, আর শবনম বাবা কেন ছ্যাঁচামি করছে। চুপচাপ শুয়ে রইল মিঠি। কিছু জিজ্ঞেস করতে গিয়েও শেহজাদ হাত গুটিয়ে নিল। শেহজাদের কেমন লাগছে সব তো ঠিক করে নিল দুজন। মিঠিও সব জেনে শুনে মেনে নিয়েছে। এই শবনমের জন্য এখন সকালে আবার কি করে বসে। মিঠির পাশে শুয়ে পড়ল। এবার একবার তাকালো। চোখ বন্ধ করে আছে মিঠি। শেহজাদ জানে মিঠি ঘুমায়নি। নিশ্চয়ই মাথার মধ্যে শবনমকে নিয়ে চিন্তা করছে। এই শবনম তার জীবন থেকে স্বইচ্ছে চলে গেল, ভালো কথা, কিন্তু এখন আবার এমন করছে কেন? সত্যি শেহজাদ এবার বিরক্ত হলো। প্রতিটি মানুষের কম বেশি আত্মসম্মান এবং কমন সেন্স থাকা উচিত। তপ্ত শ্বাস ফেলে চোখ বুঝল। আমেরিকা, সন্ধ্যা বরাবর 8:30 বাজে। মাত্রই সূর্য ডুবল। দিন এখন অনেক বড় হয়েছে। অফিস থেকে বেরিয়ে গাড়িতে উঠলেন আহসান সাহেব। এই 3-4 দিন অফিসে এত চাপ। কাল অফিস পিকনিক ছিল, আজ আবারও নাকে মুখে কাজ শুরু হয়েছে। সিটে হেলান দিয়ে মিঠিকে ফোন করলেন। মেয়েটা এই অবধি একটা বড় ফোন করলো না, কিন্তু রিং হলো পিক করলো না মিঠি। সম্ভবত ঘুমাচ্ছে। কিন্তু এখন তো কলেজে থাকার কথা। মেয়েটার সামনে এসএসসি এক্সাম। কলেজ ফাঁকি দেওয়ার মেয়ে মিঠি নয়, যথেষ্ট বেস্ট স্টুডেন্ট সে। চিন্তিত হলেন। মোশারফ সাহেবকে কল করলেন। বাড়তিনে ফোন করতেই পিক করলেন, সালাম দিলেন। মিঠি কোথায় মোশারফ? বাসায়। ফোন তুলছে না কেন? সেটা তো বলতে পারবো না। হোয়াট? বলতে পারবে না মানে? মানে আমি আজ আমাদের বাসায়। মিঠির কাছে কে? চুপ করে রইলেন। কি হলো? ভাইজান, একটা ঘটনা ঘটে গেছে আমার মেয়ের সাথে। হোয়াট? জি ভাইজান। কি হয়েছে? কিছু বলতে পারলেন না মোশারফ সাহেব। মিঠির যদি কিছু হয় তোমাকে আমি দেখে নিব মোশারফ। কল কেটে দিলেন। আর কাউকে ফোন করলেন না। রাগে মাথা দপদপ করছে। বাসে ফিরে 12টার ফ্লাইটে প্লেনে উঠলেন। বাংলাদেশে তখন সকাল 10:30। মামার ফোনে ঘুম ভেঙেছিল মিঠির, কিন্তু ভয়ে পিক করেনি। তার মামা জানতে পারলেই হয়েছে। মিঠি আতঙ্কিত হয়ে আছে ভেতরে ভেতরে। শেহজাদ উঠে নামাজ কালাম আদায় করেছে। মিঠি এখনও শুয়ে আছে। ডাকতে গিয়েও কেমন ভয় পাচ্ছে। শেহজাদ ভাবলো হয়তো শবনমের জন্য মন খারাপ মিঠির। মিঠির পাশে বসলো, মাথায় হাত বুলিয়ে বলল, মিঠি ওঠো, তোমার ফ্রেন্ডরা ডেকে গেছে। মিঠি উঠে বসলো। শরীরে কাপড় জড়িয়ে ওয়াশরুমে চলে গেল। কিছুক্ষণ পর শাওনি এলো। টুপটুপ করে পানি পড়ে জামাটা ভিজে যেতে লাগলো। শেহজাদ পানি মুছে হেয়ার ড্রাই করে চুল শুকিয়ে দিল। কিছু বলল না মিঠি। নিশ্চয়ই শবনমকেও এমন করতো, অভিজ্ঞতা আছে কালামানিকের। ডোর নক করে টুম্পা ঢুকলো। মিঠি, ব্রেকফাস্ট করবি না? হ্যাঁ। দেখ 11:15 বাজে, এখনো কিচ্ছু খায়নি কেউ। সরি, চল। মিঠি একটা শাড়ি পর না প্লিজ। আমি পরতে পারি না।
এতগুলো শাড়ি দিয়েছে অথচ তুই পরছিস না, না পরলে আমাদেরকে একটা করে দে, দান কর বোন। সব দিলেও শাড়ি দিব না, শাড়িগুলো আমার। কি হিংসুটে! ঠিক করেছি। দে শাড়ি বের কর, পরিয়ে দেই। মিঠি কমলা রঙের একটা জামদানি শাড়ি বের করলো। এটা পরিয়ে দে। টুম্পা শাড়ি পরতে জানে, মিঠিকে খুব সুন্দর করে শাড়ি পরিয়ে দিল। আর চোখে তাকালো শেহজাদ। মিঠিকে বেশ লাগছে শাড়িতে, নতুন বউ বউ লাগছে। শেহজাদকে ব্রেকফাস্ট করতে ডাকলো টুম্পা। মিঠি কিছু বলল না। শেহজাদ ভাবলো স্বপ্নমের জন্যই এমন করছে। আগে তো জিনিস চোরাচুরি করতো, তবুও চিৎকার চেঁচামেচি করে কথা বলতো, কিন্তু এখন তো মিঠি চুপ থাকে। মিঠির এই রূপ ভালো লাগে না শেহজাদের। মারুক, বকুক, চিৎকার চেঁচামেচি সব করুক, তবুও কথা বলা বন্ধ না করুক। শেহজাদ গম্ভীর চিন্তিত। টুকটাক সবাই কথা বলো, মিঠি চুপ রইল। অনন্যাও আছে, তবে আজ একদম চুপচাপ। পরিবর্তনটা মিঠির চোখে পড়ল। অনন্যা চোখ তুলে তাকালো। মন খারাপ? না তো। মলিন হাসলো। কেউ তোকে কিছু বলেছে? আরে না, কে কি বলবে? আজ চুপচাপ যে? এমনি। কফি দিবি না? খালা দিচ্ছে তো। তুই জানিস খালার কফি ভালো হয় না। অনন্যা জানে এই মিঠি মিথ্যা বলছে। কিচেন থেকে শুনতে পাই খালা হাসলো। দুজনকেই তিনি চেনেন, দুই শরীর এক আত্মা। মাথা ব্যথা করছে অনন্যা? অনন্যা উঠে গেল। টুম্পা অনন্যাকে কিছু বলেছিস? কি বলবো? ও গম্ভীর হয়ে আছে। ও এমন না। শোন মিঠি, যা হয়েছে ইটস এনাফ, এখানে এই কথা ক্লোজ কর। কিছু বলল না মিঠি, তবে বুঝতে পারলো কিছু তো হয়েছে। ঘন্টাখানেক পর আচমকা পাশে ঢুকলেন মোশাররফ সাহেব। ওনার চোখ মুখ অস্বাভাবিক দেখালো। ঘাবড়ে গেল মিঠি। রহিমা খালাকে ছুটিতে মিঠির ফ্রেন্ডরা কিচেনে রান্নাবান্না করছে। আজ তন্দুরি চিকেন করবে। গোপিকিরা তো আবার গরু মাংস খাবে না। ওরা না খেলে বাকিদের মুখে কিভাবে উঠবে? তাই কিচেনে তন্দুরি করবে, যাতে সবাই খেতে পারে। সবাই মিলেই নানা রকম কথা বলতে বলতে রান্নাবান্না করছে। দুপুরে খেয়ে দিয়ে বিকেলের দিকে চলে যাবে ওরা। মোশাররফ সাহেব মলিন মুখে বসে আছেন সোফায়। শেহজাদের সাথে মেপে মেপে টুকটাক কথা বলেছিল, তবে শেহজাদ বুঝতে পারল মোশাররফ সাহেবের মন ভালো নেই, কোনো একটা বিষয় নিয়ে চিন্তিত। শেহজাদের সাথে মিঠিকে স্বাভাবিক ব্যবহার করতে দেখে মোশাররফ সাহেব আর কিছু ভাবতে পারলেন না। এত সহজে এমন একটা ছেলেকে মিঠির পক্ষে কিভাবে মেনে নেওয়া সম্ভব? এটা পরবর্তী কোনো ঝড়ের পূর্বাভাস নয় তো? সেই টেনশনও তিনি বোধ হয়ে রইলেন। কাছে এসে মিঠি বসল। তোমার মন খারাপ কেন আব্বু? কিচ্ছু না। কিছু নিয়ে চিন্তা করছো? ওই তোমাকে নিয়ে একটু। চিন্তার কিছু হয়নি আব্বু। শেহজাদ? তার সব জেনে শুনেই তাকে মেনে নিয়েছি আব্বু। আর কিছু বলতে পারলো না। মেয়ে যদি মেনে নেয় তাহলে উনি আর কি করতে পারবেন? দুপুরে খেয়ে দিয়ে বিকেলের দিকে চলে গেল ওরা। সারাদিন মিঠি স্বাভাবিক আচরণ করেছিল বাবা এবং শেহজাদের সাথে। পরের দিন সকালে মোশাররফ সাহেবের অফিস থাকলেও যায়নি। চিন্তামগ্ন হয়ে সোফায় বসে রইলেন। বারবার দেয়াল ঘড়িতে সময় দেখছেন। এই তো আর কিছুক্ষণের মধ্যে, অর্থাৎ 24 ঘন্টার মধ্যেই এসে পড়বেন আহসান সাহেব। শেহজাদ রেডি হয়ে অফিসে যেতে নাই। আচমকা কলিং বেল বেজে ওঠে। মিঠি নিজেই ডোর খুলতে দেখল আহসান সাহেব দাঁড়িয়ে আছে। দীর্ঘ 24 ঘন্টার অধিক জার্নি করে তিনি সবে পৌঁছালেন। কোনো কিছু চিন্তা না করে ঝাঁপিয়ে পড়ল মামার বুকে। যদিও এমনটা প্রতিবার হয়, তাই তিনি সামলে নিলেন। আবেগে আপ্লুত হয়ে মামার বুকে মুখ থুবড়ে পড়ে কাঁদতে লাগলো মিঠি। ভেতরে ঢুকে আহসান সাহেব। মিঠির কান্না থামানো যাচ্ছিল না। লক্ষ্য করলেন মোশাররফ সাহেব দাঁড়িয়ে আছেন, ভয়ত চোখ মুখ। ওনা থেকে একটু দূরে শেহজাদ দাঁড়িয়ে। শেহজাদকে ঠিক চিনতে পারলেন না। মাথা নুয়ে সালাম দিলেন মোশাররফ সাহেব। শেহজাদও দিল। শেহজাদের দিকে তাকিয়ে কিছুক্ষণ দেখলেন। ওকে মিঠি। আমতা আমতা করে মোশাররফ সাহেব বলেন, আমি বলছি মিঠি তুমি যাও। কি বলবে তুমি? মানে? মোশাররফ সাহেবের মুখের দিকে তাকিয়ে রইলেন আহসান সাহেব। শেহজাদ বুঝতে পারল অবস্থা বেশ সুবিধা নয়, বরং সে এখান থেকে চলে গেলেই ভালো হয়। শেহজাদ মিঠিকে বলে চুপচাপ বেরিয়ে যায়, এটাই ভালো মনে করলো। যতটুকু বুঝতে পারলো মিঠির মামা হয়। রাগের বশবর্তী হয়ে যদি কোনো অপমান করে ফেলে তাহলে সেটা শেহজাদ মেনে নিতে পারবে না, খুব কষ্ট হবে। তার চেয়ে বরং তার পেছনে যা ইচ্ছে তাই করুক। তপ্ত শ্বাস ফেল শেহজাদ। চলে গেল অফিসে। ওই ছেলেটা কে মোশাররফ? এইখানে কেন? মিঠির স্বামী। হোয়াট?
মাথা নুইয়ে ফেলেন। জি ভাইজান। স্তব্ধ এবং বাকরুদ্ধ হয়ে তাকিয়ে রইলেন মোশারফ সাহেবের মুখের দিকে। মনে হয় না মিথ্যা বলেছে। এই কি করে সম্ভব? মোশারফ সাহেব কিছু বলতে পারলেন না, কাচুমাচু করতে লাগলো। আমি ঠিক বুঝতে পারলাম না, মানে কিভাবে কি হলো? মিঠি, এইসব কি শুনছি? মাথা নাড়ল মিঠি। মিঠিকে ছাড়িয়ে আচমকা মোশারফ সাহেবের দুবাহু চেপে ধরলেন। আমি ঠিক বুঝলাম না মোশাররফ, কিসের স্বামী, কিসের কি, কি হচ্ছে এসব? কিভাবে বিয়েটা হয়েছে সেটা বলে দিলেন মোশারফ সাহেব। বাজ পড়ল ওনার মাথায়। এটা কিভাবে সম্ভব? ভাবতে লাগলেন আহসান সাহেব, মানে একই তো কালো আলকাতরা, ও বোধহয় ফেল করবে। দ্বিতীয়ত পেটের মধ্যে একটা ভুঁড়ি, তৃতীয়ত কেমন স্বাস্থ্য, আর বয়স্ক, আবার নাকি ডিভোর্সি, লাস্ট সন্তানও নাকি হবে না। মানে একটা মানুষের মধ্যে এত খুঁত থাকলে এটা কি মানা যায়? কখনো না। গায়ের রংটা না হয় বাদ, কিন্তু ডিভোর্সি, সন্তান হবে না। আরও মিঠির চেয়ে বয়সে অনেক বড়। সব কিছুর একটা লিমিট থাকা প্রয়োজন। পৃথিবীতে ছেলের কি এতই অভাব যে এমন ছেলের কাছে বিয়ে দিতে হবে? মাথায় হাত দিয়ে সোফায় বসলেন। গলা শুকিয়ে গেল ওনার। একদম শান্ত গলায় বললেন, এইসব আমি কি শুনলাম? আর আজ এতদিন পর আমাকে কেন জানানো হলো? চিন্তায় চোখ বন্ধ করে বসে রইলেন আহসান সাহেব। আচমকা বলে উঠলেন, মেয়ের জীবনে তোমার ভূমিকা কি মোশাররফ? কিছু বলতে পারলেন না তিনি। মিঠিকে রেখে এবার চেঁচিয়ে উঠলেন, কি জিজ্ঞেস করেছি বলো, উত্তর দাও। মাথা নুইয়ে রাখলেন মোশারফ সাহেব। আমার বোনের বাড়ি গাড়ি সব রেখে এইটুকুন মেয়ে সেই ক্লাস 6 থেকে বাড়ির বাইরে একা একা বড় হয়েছে, তাও কিনা তোমার দ্বিতীয় স্ত্রীর মানসিক টর্চারে। সেখানে তুমি এবং তোমার দ্বিতীয় পক্ষের স্ত্রীর পরিবারের ওর জীবনে কি কি অবদান রয়েছে সব তো ছেড়ে দিয়েছি, দখল করে ভোগ করছো তুমি। আজ এতগুলো বছর যাবৎ অন্যায়ভাবে ভোগ করছে, আমি স্ব ইচ্ছায় ছেড়ে দিয়েছি, কিছুই বলিনি, শুধু মেয়েটার জীবনের নিরাপত্তার কথা ভেবে। সব কিছুর বিনিময়ে যদি মেয়েটা একটু ভালো থাকে সেই জন্য। কিন্তু এখন তো দেখছি এতদিন দুধ কলা দিয়ে সাপ পুষেছি মেয়েটার জীবন বরবাদ করার জন্য। এক নাগারে সবকিছু কথা বলে তপ্ত শ্বাস ফেলেন আহসান সাহেব। মনে রইলেন কিছুক্ষণ, ফের বলতে লাগলেন, সামনে মেয়েটার পরীক্ষা, কিভাবে ভালো রেজাল্ট করবে সেই টেনশনে শেষ হয়ে যাচ্ছি আমি। আর তাও কিনা এমন একটা সময় এই অদ্ভুত কাণ্ড ঘটিয়ে বসলো জালিমগুলো। তুমি থাকতে এমনটা কিভাবে করলো মোশাররফ? উত্তর দাও। এবার চেঁচিয়ে উঠলেন আহসান সাহেব, কেন মেয়েটার জীবন ছাড়খাড় করে দিলে তোমরা সবাই? কেন? মানলাম বিয়ে দিয়ে তারা দায়িত্ব পালন করতে চেয়েছিল, কিন্তু তাই বলে এমন? সব কিছুর একটা লিমিট আছে এবং থাকা প্রয়োজন বলে মনে করি। শ্বাস আটকে বসে রইলেন মোশাররফ সাহেব। আমার ভাগ্নির জীবন সঙ্গী নির্বাচন করার দায়িত্ব তো কাউকে দিইনি আমি। এত বড় সাহস কি করে হয়? কিছু বলতে পারলেন না তিনি। কি আর বলার আছে, সব তো ঠিকই বলেছে। চল শক্ত করলেন আহসান সাহেব। আমার বোনের বাড়িতে যখন তার মেয়ের জায়গা হয় না, তাহলে সেই বাড়িতে থাকার রাইট কারোই নেই। মোশাররফ, তুমি এখনই এই মুহূর্তে আমার এই বাসা এবং আমার বোনের বাসা থেকে বেরিয়ে যাবে। তোমার যদি কানাকড়ি সমপরিমাণ আত্মসম্মান বোধ বলে কিছু থাকে, তাহলে তুমি আজকের পর আমার বোনের বাড়িতে আর পা রাখবে না। এবার যেখানে খুশি সেখানে থাকতে পারো। মেয়েটার 18 বছর পূর্ণ হোক, তারপর এই বাড়ি ভেঙে একদম মাটির সাথে মিশিয়ে দিব। যেই বাড়িতে আমার বোনের মেয়ের থাকার জায়গা হয় না, যেই বাড়িতে মিথ্যা অপবাদ দিয়ে একটা নিষ্পাপ মেয়েকে একটা ডিভোর্সি ছেলের সাথে জোর করে বিয়ে দেয়, সেই বাড়ি আমি আর আস্ত রাখবো না। এতিমখানার জন্য দান করে দিব। এই তো আর কয়েকটা দিন, এই জন্যই চুপ করে আছি এতগুলো বছর। মুখ খুলেন মোশাররফ সাহেব। ওরা বাড়িটা নিজের নামে নিতে চায়। চেঁচিয়ে উঠলেন আহসান সাহেব। বললেই হয়ে গেল? সাহস কত? বললেই আমার বোনের সম্পত্তি ওদের দিয়ে দিব? এত সোজা? স্বপ্ন দেখতে বলো গিয়ে যাও। আমি আপন ভাই হয়ে আমার বোনের বাড়ির 1 পয়সার সমপরিমাণ কখনো ভোগ করিনি, করার চিন্তাও করিনি। কখনো এই বাড়ি গাড়ি কিংবা ধন সম্পত্তির ওপর লোভও করিনি। আল্লাহ আমায় যথেষ্ট দিয়েছেন। উল্টো আমি নিজের বাড়ির, অর্থাৎ এই বাড়ির 1 কোটি টাকা মূল্যের একটা ফ্ল্যাট আমি তোমার মেয়েকে দিয়ে দিয়েছি। 18 বছর পূর্ণ হলে এই ফ্ল্যাটটাও ওর নামে দিয়ে দিব। আজ একটা সত্যি কথা বলি, শোনো। আমি চাইলে স্বইচ্ছায় মিথির থেকে আমার বোনের বাড়ি গাড়ি ধন সম্পত্তি সব কিছু নিতে পারি, কোনো প্রেশার ক্রিয়েট ছাড়াই। আমি চাইলে তুমি বা মিথি কখনো না করতেও পারবে না, এতটুকু বিশ্বাস করে সে আমাকে। কিন্তু আমি লোভী নই,
আর ওরা আমার বোনের বাড়ি নিয়ে দিবে এত সোজা? কিছু বলতে পারলেন না মোশাররফ সাহেব। মিঠির সৎ মামাদের যে দাপট, এদের দাপটের সঙ্গে টেক্কা দেওয়া যেন তেন কাজ নয়। মিঠিমণি, মামা বুকে মুখ গুজে নীরবে মাথা নাড়ল। সামনে তোমার 18 বছর পূর্ণ হবে। তুমি তোমার মায়ের সকল সম্পত্তির মালিক হবে। তোমার সৎ মামারা জাল দলিল বানিয়ে তোমার থেকে সব লিখে নিয়ে যাবে কৌশলে। তুমি টেরও পাবে না। তাই বলে দিচ্ছি, খবরদার ভুলেও কোথাও সাইন করবে না। তোমার বাবাকেও আজ থেকে বিশ্বাস করবে না, কারণ তোমার বাবাকে ইউজ করবে ওরা। তাই কোথাও সাইন করার আগে ভালো করে পড়ে নিবে। এবার সেটা যাই হোক, পরীক্ষার অ্যাসাইনমেন্ট হলে সেটাও। এরপর এই বাড়ির কি হাল করি দেখো। সরকারি তহবিলে দান করে সোজা এতিমখানা বানিয়ে ফেলব। দেখি সরকারের সাথে পারে কিনা। কুকুর বিড়াল ভোগ করার চাইতে নিরীহ মানুষের কল্যাণের জন্য দান করাটাই উত্তম বলে মনে করি। মাথা নাড়ল মিঠি। তার মামা সঠিক সিদ্ধান্ত নিয়েছে। মনিরা খাতুনের ভাইদের জন্য তার টিকতে পারবে না। তার চেয়ে এতিমখানা কিংবা বৃদ্ধাশ্রম হয়ে গেলে অনেক মানুষের একটা আশ্রয়স্থল হবে, মাথা গোজার ঠাঁই হবে। জি। মোশাররফ, এই ছেলের সাথে মিঠুনের সংসার করবে না। ডিভোর্সের ব্যবস্থা করো আজই, এখনই। ওই ছেলেটাকে আসতে বলো, কুইক। এই মুহূর্তে আমার সামনে ডিভোর্স হবে। ফোন করো। ভয়ে ভয়ে শেহজাদকে ফোন করলেন মোশাররফ সাহেব। শেহজাদ অফিসে যাচ্ছিল। মাঝপথে ফোন পেতেই ফিরে আসে, তবে ভীষণ চিন্তা হচ্ছে। তার মনে কু ডাকছে, ধারণা করলো ভালো কিছু হবে না। আধা ঘন্টা পর ধীর পায়ে বাসে ফিরল। মোশাররফ সাহেব মাথা নিচু করে সোফায় বসে আছেন। বাসে ঢুকতে শেহজাদের দিকে তাকালো আহসান সাহেব। এত সুন্দর ফুটন্ত পরীর মতো একটা মেয়েকে কোন রুচিতে এমন ছেলের কাছে বিয়ে দিয়ে সর্বনাশ করলো ভেবে পেলেন না তিনি। মানে এইসব কি? আফসোস, ওনার মাথায় যন্ত্রণার উদ্রেক হলো। তিনি বিশ্বাস করেন সব মানুষ তো আল্লাহর সৃষ্টি, কিন্তু তাই বলে ছোট অল্প বয়সী একটা মেয়ের সাথে এমন ছেলে মানতে পারলেন না তিনি। এটা মানার বিষয়ও না। মেয়েটার এখনো সারা জীবন পড়ে আছে, কত কি বাকি আছে করার। বসো। মুখোমুখি বসলো শেহজাদ। মিটি তার মামার বুকের সাথে লেপ্টে রইল। কাঁদছে নাকি স্বাভাবিক বোঝা যাচ্ছে না, মুখ দেখা যাচ্ছে না। তবে শেহজাদের খারাপ লাগছে, অস্বস্তি হচ্ছে। তোমার সাথে গুরুত্বপূর্ণ কিছু কথা ছিল। জি বলুন। তোমাদের বিয়ের ব্যাপারে সব শুনেছি। মাথা নুইয়ে রাখলো শেহজাদ। লজ্জাও লাগলো। যে পরিস্থিতিতে বিয়েটা হয়েছে সেটা কাউকে বলার মতো নয়। খুবই বিভ্রান্তকর এবং লজ্জাজনক একটি ঘটনা। ধুপধুপ করে তার বুকটা সমানে কাঁপছে। তোমাদের বিয়ের রেজিস্ট্রেশন এখনো হয়নি, যেহেতু মিঠিমণির এখনো 18 বছর হয়নি। এছাড়াও কেবল ধর্মীয় নিয়ম অনুযায়ী বিয়ে হয়েছে তোমাদের। সেহেতু আমি চাই এই মুহূর্তে 3 তালাকের মাধ্যমে মিঠিমণিকে তুমি মুক্তি দাও, আর তা এক্ষুনি। তাড়া করে লাফিয়ে উঠল শেহজাদের বুকটা। ঘামতে লাগলো সে। কেমন অস্থির, অসহ্য লাগছে সব। দেখো, তুমি মিঠিমণির বয়সে অনেক বড়, সম্ভবত 20 বছরে। তোমার সাথে মিঠিমণির সংসার করা সম্ভব নয়। তাই আমি চাই মিঠিমণিকে ডিভোর্স দিয়ে তুমি অন্য কাউকে বিয়ে করে সুখী হও। এখন সময় নষ্ট না করে 3 বার তালাক বলে দাও। আহসান সাহেবের মুখের দিকে তাকিয়ে রইল শেহজাদ। এই যে তালাকের কথা বলে দিল কি অবলীলায়। আচ্ছা, ওনার বুক কাঁপলো না, কিন্তু শেহজাদের বুকটা তো ওই শব্দটি কর্ণগোচর হওয়া মাত্রই কাঁপছে। যদিও সেটা কাউকে দেখানো অসম্ভব। এমনটা জানলে আছে এই এলাকায় পাও মারাতো না। কি হলো বলো, টাইম ওয়েস্ট করো না। হাত ঘড়িতে সময় দেখলেন আহসান সাহেব। কোমল গলায় বলল, মিঠির সাথে একটু কথা বলতে চাই আঙ্কেল। কিসের কথা? বিব্রত বোধ করলো শেহজাদ। ডিভোর্সের ব্যাপারে ওকে একটা প্রশ্ন করতে চাই। ও ছোট মানুষ, ও ডিভোর্সের ব্যাপারে কি বুঝবে? প্লিজ আঙ্কেল। শোনো, ওর এখনো নিজের জীবনের সিদ্ধান্ত নেওয়ার মতো বোঝ হয়নি। যা বলার আমি বলে দিয়েছি, আমার কথাই শেষ কথা। ও কি সত্যি ডিভোর্স চায়? না চাওয়ার কি আছে? কোন গুণে, কোন রুচিতে তোমার সাথে থাকবে? কোন যোগ্যতা আছে তোমার? অসাধ্য বোধ করলো শেহজাদ। জীবন তাকে এ কোন পরিস্থিতিতে নিয়ে এলো? কি ছিল, কি হলো? শেহজাদ স্বীকার করে মিঠির স্বামী হওয়ার যোগ্যতা তার নেই। মিঠি আসে আকাশ পাতাল ব্যবধান, কিন্তু তবুও একটা আশা রাখে। অসহায় কণ্ঠে এবার মিঠিকেই জিজ্ঞেস করলো, মিঠি, তুমি একবার বলো তুমি কি ডিভোর্স চাও? বলতেই গলা কেঁপে উঠল। কিছু বলল না মিঠি, পূর্বের মতোই রইল। শেহজাদের বুকটা ভেঙে যাচ্ছে, বুকের ভেতরে ফেটে চৌচির হয়ে যাচ্ছে। মিঠির এই নীরবতা, এমন রূপ মানতে কষ্ট হচ্ছে।
নীরবতা নাকি অনেক সময় সম্মতির লক্ষণ হয়। মিঠি ঠিক তাহলে সত্যি ডিভোর্স চাই, কিন্তু সেও যাতে কষ্ট হচ্ছে, পারবে না মিঠিকে তালাক দিতে। মুখটা ফেটে যাচ্ছে, ভেতরে অদৃশ্য রক্তক্ষরণ হচ্ছে। তবে কি মিঠিকে ভালোবাসতে শুরু করেছে শেহজাদ? উত্তর এলো হয়তো। চলো চলো নয়নে তাকালো। মিঠি কথা বলো প্লিজ। এরকম ভঙ্গিতে রইল মিঠি। ও কি বলবে? আশ্চর্য! আমি তো বলেছি আমার কথার উপর কোনো কথা নেই। আমি মিঠির একমাত্র গার্ডিয়ান। ওর মামারা যাওয়ার পর আমি এবং আমার স্ত্রী ওকে মানুষ করেছি যতদিন দেশে ছিলাম। মিঠির প্রতি তার বাবার কোনো অবদান নেই বলা যায়। এই পর্যন্ত মিঠির সব কিছুতেই আমি অবদান রেখেছি, যেমনভাবে যতটুকু পেরেছি। ওর ভরণ পোষণ সহ পড়াশোনার যাবতীয় সকল খরচ আমি বহন করছি। জন্ম দিলে পিতা হওয়া যায় না, তাই যা সিদ্ধান্ত নেওয়ার আমিই নেব। মিঠি আমার রক্তের সন্তান নয়, কিন্তু আমার সন্তানের থেকেও কোনো অংশে কম নয়। মিঠি মোশারফের সন্তান নয়, আমার বোনের সন্তান, আমার সন্তান। মুখটা স্যাত করে উঠল মোশাররফ সাহেবের। মাথা নুয়ে রইলেন নীরবে। সবার আড়ালে চোখের কোণ বেয়ে দু ফোঁটা জল গড়িয়ে পড়ল। কথায় আছে, মেয়েদের পেটে বাবু আসার সাথে সাথে তার মাতৃত্ববোধ চলে আসলেও ছেলেদের পিতৃত্ববোধ আসে সন্তান ভূমিষ্ঠ হওয়ার পর। তবে দেরিতে আসলেও তা আমরণ পর্যন্ত থাকে। মা হওয়া কঠিন, তবে বাবা হওয়াটাও কিন্তু খুব কঠিন। যে 1 মাইল হেঁটে 20 টাকা বাঁচিয়ে তোমাকে চিপস কিনে দেয়, সেই তো বাবা। যে নিজের সারাটা জীবন বিলিয়ে দেয় তোমার ক্যারিয়ার গড়তে, সেই তো বাবা। তবে হ্যাঁ, সব বাবারা বাবা হতে পারে না। হুমায়ুন আহমেদের একটা কথা শুনেছিলাম, পৃথিবীতে অসংখ্য খারাপ মানুষ আছে, কিন্তু একজনও খারাপ বাবা নেই। কিন্তু আমাকে কেউ জিজ্ঞেস করলে আমি বলবো মোশাররফ একজন খারাপ বাবা, বিশ্বে খারাপ একজন মানুষ। অপমানে থমথমে হয়ে গেল মোশাররফ সাহেবের মুখটা। জিদ থেকে এহসান সাহেব এসব বলেছেন তা তিনি জানেন। সত্যি কি তিনি খারাপ বাবা? তবু একবার ওর মুখ থেকে জানতে চাই আঙ্কেল। বলেছি না, আমার সিদ্ধান্তের ওপর কোনো কথা নেই। দ্রুত তালাক বলো। বর্ষা থেকে উঠে দাঁড়ালো শেহজাদ। গুটি গুটি পায়ে এগিয়ে এলো, সাহস করে এহসান সাহেবের সামনে দাঁড়ালো। বিরক্ত হলেন তিনি। সময় বিলম্ব করার জাস্ট বিরক্ত লাগছে শেহজাদকে। চোখ সরিয়ে নিলেন তিনি। শেহজাদ নিজে আহসান সাহেবের বুক থেকে মিঠিকে সরিয়ে আনতে দেখল মিঠি কাঁদছে, চোখগুলো ফুলে লাল। ইস, এইটুকুন সময়ের মধ্যে চোখ মুখের কি হাল করে ফেলেছে মেয়েটা। এহসান সাহেবের সাদা শার্টের বুকের দিকটা চোখের জলে ভেসে জবজবে হয়ে গিয়েছে। ধক করে উঠল শেহজাদের বুকটা। শেহজাদ বুঝতে পারল মিঠিকে প্রেশার ক্রিয়েট করেছে ডিভোর্সের জন্য। নিজ থেকে মিঠি ডিভোর্স চায় না, চাইলে প্রথম দিনই চাইতো। মিঠি আবার লুকোচুরি পনিতা করতে পছন্দ করে না, যা বলে স্টেট বলে দেয়। অন্তত খুব বেশি দিন তাদের একসাথে থাকা না হলেও এইটুকুন সময়ের মধ্যে মিঠিকে শেহজাদ বুঝতে পারে। শেহজাদের সেই বুদ্ধিটুকু আছে। তবুও শেহজাদের অস্থির মন মানল না। কম্পিত হাতে চিবুক তুলে মলিন কণ্ঠে জিজ্ঞেস করল, মিঠি তুমি কি ডিভোর্স চাও? শেহজাদের দিকে এক পলক তাকিয়ে চোখ নামিয়ে ফেল মিঠি। কোনো প্রতি উত্তর করতে পারল না। কান্নার বেগ বাড়ল। তার জন্মদাত্রী মায়ের মৃত্যুর পর তার মামা মামি তাকে নিজেদের সন্তানের মতো করে মানুষ করেছে। বাবার সকল আদর, যত্ন, স্নেহ, ভালোবাসা সব মামা মামির কাছ থেকেই পেয়েছে। কেবলমাত্র মামার জন্য আজ তার অস্তিত্ব টিকে আছে এই পৃথিবীতে, নয়তো কবেই বিলীন হয়ে যেত। এছাড়াও শেহজাদের সাথে না হয় তার এক সপ্তাহের সংসার। মানুষটার জন্য মনের গহীন থেকে প্রেম ভালোবাসার উদ্বেগ না হলেও মায়ার সৃষ্টি হয়েছে। মনে একাংশে একটা সফট কর্নার তৈরি হয়েছে। শেহজাদের প্রতি ভীষণ মায়া হয় মিঠির। এই শহরে মানুষটার কেউ নেই, বড় আশা নিয়ে মানুষটা তার সাথে থাকতে চায়, একটা সংসারের স্বপ্ন দেখে। এখন কার জন্য কাকে নিরাশ করবে মিঠির ছোট্ট মস্তিষ্ক খুঁজে পাচ্ছে না। মামার সিদ্ধান্তকে সায় দিলে শেহজাদ কষ্ট পাবে, শেহজাদকে সায় দিলে মামা কষ্ট পাবে। কোনো ডিসিশন নিতে পারছে না সে। দুজনের জন্যই মায়া হচ্ছে। নীরবে অঝরে কাঁদতে লাগলো মিঠি। এক পর্যায়ে হিসকি উঠল শেহজাদকে দেখে। শেহজাদ দেখল সুচ্ছিরি মুখটা কেমন রক্তিম বর্ণ ধারণ করেছে। মনের মধ্যে অগাধ সাহস জোগালো শেহজাদ। হঠাৎ বলে উঠল, মিঠিকে ডিভোর্স দিতে পারবো না আঙ্কেল, দুঃখিত। কি বললে? আমি মিঠিকে ডিভোর্স দিব না। কেন? মিঠি চায় না এবং আমিও চাই না, অর্থাৎ আমরা কেউই ডিভোর্স চাই না। ও তোমায় বলেছে? আমায় বলেনি,
কিন্তু ও কি আপনাকে ডিভোর্স চাওয়ার কথা বলেছে? ও কেন বলবে? হ্যাঁ, ও ডিভোর্স চায় না। ওর উপর প্রেশার ক্রিয়েট করবেন না আঙ্কেল। ভীষণ রেগে গেলেন আহসান সাহেব। মোশাররফ সাহেব কিছু বলতে পারছে না। তিনি চান ডিভোর্স হয়ে যাক। এরা একজন আরেকজনের জন্য উপযোগ্য নয়। বিয়ের সপ্তাহখানেক না হতেই তুমি কর্তৃত্ব দেখাচ্ছ। মিঠি আমার স্ত্রী, ওর উপর কর্তৃত্ব দেখানোর রাইট আমার আছে। কোন অ্যাবিলিটি আছে তোমার? বড় বড় কথা বলছো যে। কোনো অ্যাবিলিটি নেই, আর বড় কথাও বলছি না, জাস্ট সত্যিটা বলছি। আর আমার সকল সমস্যা জেনে শুনেই মিঠি আমাকে মেনে নিয়েছে, আমার সাথে থাকতে চায়, এটাই অনেক। হোয়াট? মিঠি মেরেছে মানে? বিশ্বাস না হলে মিঠিকে জিজ্ঞেস করতে পারেন। ও যা বলছে এসব কি সত্যি? দুফোঁটা অশ্রু ফেলে চোখ বন্ধ করে মাথা নাড়ল মিঠি। সব সত্যি, সব কেন জানি আশঙ্কিক ভীষণ অভিমান হলো আহসান সাহেবের, যার ভালোর জন্য এত দূর থেকে উড়ে এলেন, যার জন্য এত স্যাক্রিফাইস, যার জন্য এত লড়াই, এত দুশ্চিন্তা, আর সেই কিনা আগেই নিজের জীবনের সিদ্ধান্ত নিজে নিয়ে নিল, তাও কিনা একটা ভুল মানুষের সঙ্গে, যে মানুষটার কোনো যোগ্যতা নেই তার স্বামী হওয়ার। মানতে পারলেন না আহসান সাহেব। তপ্ত শ্বাস ফেললেন, মিঠিকে ছেড়ে উঠে দাঁড়ালেন। বেশ, তুমি এখন অনেক বড় হয়ে গেছো। তোমার জীবনের ভালো মন্দের সিদ্ধান্ত এখন তুমি নিজেই নিতে পারো। এইখানে আমি বলার কে? ওকে ফাইন, দ্যাটস ওকে। আসছি, ভালো থেকো, শুভকামনা। আর দাঁড়ালেন না আহসান সাহেব। সবেকে হতভম্ব করে দিয়ে গট গট আওয়াজ তুলে বেরিয়ে যেতে নাই। হঠাৎ দাঁড়ালেন, পিছু ফিরে মিঠিকে বললেন, তোমায় একটা কথা বলতে চাই। মামার সামনে এসে দাঁড়ালো মিঠি। অশ্রুসিক্ত নয়নে জিজ্ঞাসু দৃষ্টিতে তাকালো। মেয়েদের নিচের পায়ে দাঁড়ানোটা ভীষণ জরুরি। সম্পর্কের সমীকরণ ঠিক কখন কোথায় গিয়ে দাঁড় করাবে তা কারো জানা নেই। নিজের একটা অস্তিত্ব তৈরি করা উচিত। পৃথিবীর সবাই ছেড়ে গেলেও নিজের কাজ কখনো কোনোদিন নিজেকে ছেড়ে যাবে না। একটা পরিচয়, যে পরিচয়টা একজন নারীকে শক্তি দিবে, লড়াই করার অনেকখানি সাহস দিবে। আমি চাই তুমি ভালো করে পড়াশোনা করে পরীক্ষা দিবে এবং নিজের পায়ে দাঁড়িয়ে নিজের একটা অস্তিত্ব তৈরি করবে। ভালো থেকো, আসছি। আচমকা মামাকে জাপটে ধরলো। মিঠিকে ছাড়িয়ে পেরিয়ে গেলেন এবং লিফটে উঠে গেলেন। দৌড়ে মামার পেছনে গেল, দেখলো লিফট নেমে গিয়েছে। সিঁড়ি বেয়ে নিচে নামলো মিঠি। আহসান সাহেব গাড়িতে উঠতে নাই। মামাকে দেখতেই হাঁপাতে হাঁপাতে দৌড়ে গিয়ে পেছন থেকে দু হাতে জাপটে ধরলো। অনুনয় বিনয় করে অসহায় কণ্ঠে বলতে লাগলো, মামা, মামা যেও না প্লিজ। মামা শোনো, মামা প্লিজ একটু শোনো। নিজেকে সারিয়ে গাড়িতে উঠে গেলেন আহসান সাহেব। অভিমানে টইটুম্বুর হয়ে মন আকাশে মেঘ জমেছে এক গাদা। আদৌ কবে কখন এই মেঘ বৃষ্টি হয়ে ঝরবে তার ইয়াত্তা নেই। গাড়িতে উঠে বসলেন। দৌড়ে এলো মিঠি, গাড়ির কাজ তুলে দিলেন। কাছের বাইরে থেকে অনেকবার ডাকলো মামাকে, কিন্তু কান দিলেন না তিনি। তাকালেনও না। সামনের দিকে তাকিয়ে সোজা হয়ে বসে রইলেন। গাড়ি চলতে শুরু করলো গন্তব্যের উদ্দেশ্যে। কিছু দূর যেতেই দুফোঁটা অশ্রু গড়িয়ে পড়ল ওনার গালপে। পেছন থেকে হাওমা করে কেঁদে উঠল মিঠি। মামাকে খুব বেশি কষ্ট দিয়ে ফেলেছে সে, খুবই। অনবরত চোখের জল গড়িয়ে পড়তে লাগলো দু গালপে। অশ্রুসিক্ত নয়নে তাকিয়ে রইল মামার যাওয়ার পানে। কবে মলিন হবে এই অভিমান? মোশাররফ সাহেব পেরিয়ে এলেন। বাসায় ফিরতেই মনিরা খাতুন বকাবকি শুরু করলেন। মিঠির বাসায় থাকা পছন্দ করেন না তিনি, কিন্তু মিঠি প্রাপ্তবয়স্ক মেয়ে, তাকে এত বড় বাসায় একা রাখা যায় না। সুন্দরী মেয়ে, এছাড়াও গায়ে গতরে বেশ অনেক বড় দেখা যায়। তাই ভয় হয় মেয়েটাকে নিয়ে কে কোন সময় সুযোগ বুঝে একা বাসায় মেয়েটার সর্বনাশ করে ফেলে, সেই ভয়ে মূলত দায়িত্ববোধ থেকেই রাতের বেলা গিয়ে থাকেন। মিঠি এখানে আসলেও সহ্য করতে পারেন না তিনি। দীর্ঘশ্বাস ফেলেন মোশাররফ সাহেব। দোটানায় আছেন তিনি, কোথাও শান্তি নেই। মনিরা খাতুনকে বিয়ে করার পর থেকে জীবন থেকে শান্তি নামক শব্দটি পালিয়ে গেছে। নীরব হয়ে বেডের এক কোণে মাথা চেপে বসে রইলেন। অনেকক্ষণ যাবৎ সহ্য করলেন মনিরা খাতুনের বকবকানি। শেষে শান্ত গলায় ডাকলেন, মনিরা শোনো। বকতে বকতে এগিয়ে এলেন তিনি। ঝাঁঝালো গলায় জিজ্ঞেস করলেন, কেন ডেকেছো? মনিরা খাতুনের মুখের দিকে তাকিয়ে রইলেন কিছুক্ষণ। আমার মুখ দেখার জন্য ডেকেছো নাকি? দীর্ঘশ্বাস ফেলেন মোশাররফ সাহেব। আচমকা একটা সিদ্ধান্ত নিয়ে নিলেন। ঠিক জানেন না এর ভবিষ্যৎ কোথায়। নিজেকে ধাতস্থ করলেন। কি হলো, কিছু বলছো না কেন?
ঠান্ডা মাথায় আচমকা মনিরা খাতুনের মুখের উপর 3 তালাক বলে দিলেন মোশাররফ সাহেব। স্তব্ধ হয়ে তাকিয়ে রইলেন তিনি। ব্যাপারটা বোধগম্য হতেই আচমকা চিৎকার দিয়ে উঠে সেন্সলেস হয়ে মাটিতে লুটিয়ে পড়লেন তিনি। মনের দুঃখে পেরিয়ে গেলেন মোশাররফ সাহেব। আজ থেকে মনিরা খাতুনও মুক্তি, উনি এই বেড়াজাল থেকে মুক্তি। এছাড়াও আজকের পর এই বাড়িতে তিনি আর পা রাখবেন না বলে শপথ করেন। এই অপশন ছাড়া ওনার কাছে আর কোনো উপায় ছিল না। বাসা থেকে বেরিয়ে শেহজাদকে ফোন করলেন। রিসিভ হতেই বললেন, তোমার সব ত্রুটি বিচ্যুতির কথা জেনে শুনেই যেহেতু আমার মেয়ে তোমাকে মেনে নিয়েছে, তাহলে আমার আর কিছু বলার নেই। তবে তোমার কাছে আমার একটা অনুরোধ, আমার অবর্তমানে, আমার অনুপস্থিতিতে আমার মেয়েকে তুমি দেখে শুনে খেয়াল রাখবে। ওর দায়িত্ব আপাতত তোমাকে দিলাম। সামনে ওর পরীক্ষা, আপাতত তোমার কোথাও যাওয়ার প্রয়োজন নেই, কোনো বাসা নেওয়ারও প্রয়োজন নেই। মিঠির কাছেই থাকো এবং তার পরীক্ষা সুষ্ঠুভাবে সম্পূর্ণ হওয়া অবধি এখানেই থেকো। পরেরটা পরে ভাবা যাবে। আগে মিঠির পরীক্ষা সম্পূর্ণ হোক, তারপর কিছু একটা ভেবো। আর কোনো মতেই মিঠিকে একা ছেড়েও না। ছোট এবং জেদি মানুষ, রাগ উঠলে ভুলভাল কাজ করে ফেলবে। তাই সাবধানে থেকো, সাবধানে রেখো। রাখছি। শেহজাদকে কিছু বলতে না দিয়ে সংযোগ বিচ্ছিন্ন করলেন। তবে নীরবে সায় দিল শেহজাদ। মিঠিকে খেয়াল তো সে অবশ্যই রাখবে, তবে একটা বিষয় মানতে পারল না। মিঠির মামার বাসায় থাকতে তার নিজেকে খুব ছোট মনে হবে, কিন্তু মিঠির ভালোর জন্য থাকতে হবে। মিঠির পরীক্ষা শেষ হলে সে ঠিকই একটা ব্যবস্থা করে নিবে। মিঠির সঙ্গে বাসার ব্যাপার নিয়ে কথা বলল শেহজাদ। মিঠি জানালো সে যদি এখন এই বাসা ছেড়ে চলে যায় তাহলে তার মামা ভীষণ কষ্ট পাবে। মনে মনে ভাবে বিয়ে না হতেই মামার সব কিছুকে এখন অপ্রয়োজনীয় মনে হচ্ছে। স্বামী এখন সব, এতে তার মামার মনক্ষুণ্ণ হবে, কষ্ট পাবে। কিন্তু মিঠি এমনটা চায় না। আর অনন্যাও আগের মতো এই বাসায় আসে না, খুব ব্যস্ততা দেখায়। বলা যায় মিঠি কিছুটা একা হয়ে গেছে, তাই শেহজাদকেই বাধ্য হয়ে থাকতে হবে। পার হয়ে গেল 3 মাস। 30শে জুন থেকে মিঠির এইচএসসি পরীক্ষা শুরু হয়েছে। সব ভুলে মিঠি পড়াশোনায় গভীর মনোযোগ দিয়েছে। যেভাবেই হোক তার প্ল্যান সাকসেসফুল করতে হবে। সেই দৃঢ় সংকল্প করে মনোবল বাড়িয়ে পড়াশোনায় গভীরভাবে মন দিয়েছে এবং সব টেনশন দূরে রেখে পরীক্ষা দিতে লাগলো। মিঠির পরীক্ষার সময় ছুটি নিয়েছে শেহজাদ। নিজ দায়িত্বে মিঠিকে নিয়ে যায়, পরীক্ষা শেষ হওয়া অবধি বসে থাকে এবং নিয়ে আসে। আজও মিঠির পরীক্ষা। কলেজের পাশের একটা ক্যাফেতে বসে রইল শেহজাদ। শেষ ঘন্টা পড়তে ক্যাফে থেকে বেরিয়ে গেল। সবে হল থেকে পরীক্ষা দিয়ে বান্ধবীদের সাথে একসাথে বের হয়েছে মিঠি। বিদায় জানিয়ে যার যার গার্ডিয়ানের সাথে চলে গেল। শেহজাদকে দেখতে হাস্যোজ্জ্বল মুখে এগিয়ে এলো মিঠি। পরীক্ষা কেমন হয়েছে? ভালো। চলো। সায় দিল মিঠি। নিশ্চয়ই তোমার খুব খিদে পেয়েছে। অতটাও না। রেস্তোরাঁ থেকে লাঞ্চ করে একসাথে বাসায় যাই, চলো। আচ্ছা। বেশ কিছুক্ষণ পর দুজনে রেস্তোরাঁ থেকে লাঞ্চ করে বেরোলো। আজ রিকশায় চড়বো একটু। ওকে। ড্রাইভারকে চলে যেতে বলি। বলো। একটা রিকশা নিল শেহজাদ। দুজনে রিকশায় করে বেশ কিছুক্ষণ ঘোরাঘুরি করলো। হঠাৎ দূর থেকে কেউ একজনের দৃষ্টি আটকে গেল ওদের উপর। ওরা লক্ষ্য করলো না এত কিছু। মানুষটি ওদের ফলো করতে শুরু করলো। ঘোরাঘুরি শেষে ওরা বাসে ফিরে গেল। কিছুক্ষণ রেস্ট করে মিঠি শাওন নিল। মিঠি বেরোতেই শেহজাদ ঢুকলো শাওন নিতে। আগন্তুক মিঠির বাড়ির সামনে এসে থামে। উপরের দিকে এক পলক তাকালো। একটা বহুতল ভবন, ঠিক 20 কি 21 তলা ভবন। দুটি বাড়ির সম্মিলিত একটি বাড়ি করা হয়েছে। নিঃসন্দেহে এটা টুইন টাওয়ার। বাড়ির ভেতরে ঢুকে মিঠির কথা জিজ্ঞেস করতে কেয়ারটেকার থেকে যতটুকু জানতে পারলো, 7 তলায় মিঠির ফ্ল্যাট। লিফটের 6th ফ্লোরের বাটন স্পেস করে অপেক্ষা করে। মিঠির ফ্ল্যাটের সামনে আসতেই লিফট থেকে বেরিয়ে এসে ডোরের সামনে দাঁড়ায়। সর্বপ্রথম চোখ পড়ল দেওয়ালের সাথে লাগিয়ে রাখা একটি নেম প্লেটের মধ্যে। সেখানে সুন্দর করে লেখা মিঠিপরির রাজ্য। গাল বাঁকালো শবনম। চতুর্দিকে অস্থির দৃষ্টি বুলালো। ভীষণ সুন্দর করে সাজানো এই বাড়িটির বাহির ভিতর দেখে বোঝাই যায় কয়েক কোটি টাকার এক একটা ফ্ল্যাট। এক এক ফ্লোরে দুপাশে দুটো করে বাসা। ফ্ল্যাটের সামনে লন করা দোলনা আছে। নানান রকমের লতনা সহ হাবি জাবি আউটডোর এবং ইনডোর প্লান্টে ভরা। ভাবতে লাগলো ফ্ল্যাটের বাইরে এত সুন্দর, না জানি ভেতরে কত সুন্দর। এসব ভাবতে ভাবতেই কলিং বেলের সুইচে চাপ দেয়। মিটি তখন মাথার চুলগুলো মোছায় মন দিল।
কলিং বেলের শব্দ হতেই চুলের টাওয়াল পেঁচিয়ে নেয়। লুকিং গ্লাস দিয়ে দেখলো শাড়ি পরিহিত একজন মহিলা দাঁড়িয়ে আছে। বিস্ময় বিমূর হয় মিঠি। ডোর খুলতেই শুনতে পায়, তুমি মিঠি সিওর? হ্যাঁ, তুমি শবনম, রাইট? হুম। আমাদের ফোনে কথা হয়েছিল। হ্যাঁ মনে আছে। নাইস টু মিট ইউ। মৃদু হাসলো শবনম। তবে শবনমকে দেখে চমকালেও স্থির রইল মিঠি। মিঠিকে দেখতে তাকিয়ে রইল শবনম। এমনিতেই মারাত্মক সুন্দর, তার উপরে গোসল করে আসায় আরও স্নিগ্ধ সতেজ ফুরফুরে লাগছে। সুন্দর মায়াবী মুখটাই বিন্দু বিন্দু পানির ফোঁটা ছড়িয়ে আছে। কানের পাশ বেয়ে এক ফোঁটা পানি গড়িয়ে পড়ল, যেন সাত সকালের ফুটন্ত টকটকে তাজা গোলাপের উপর শিশির বিন্দু পড়ে আছে। আবার সাত সকালে বিলের জলে উকি দেওয়া সদ্য ফোটা শালুক ফুলের মতো স্নিগ্ধ লাগছে। শিশুদের মতো কি সুন্দর নরম কোমল ত্বক। বেশিক্ষণ তাকিয়ে থাকতে পারল না শবনম। চোখ ঝলসে এলো, যেন সদ্য আসমান থেকে নেমে আসা এক ফুটন্ত পরী। স্বভাবগত মৃদু হাসলো। শাহজাদ আছে? হ্যাঁ। কোথায় ও? লাজুক হাসলো মিঠি। শাওয়ারে গিয়েছে, শাওয়ারে গেছে একটু আগে। নিউ কাপল, বুঝোই তো। শবনমের কেমন যেন লেগে উঠল। শেহজাদ তার ছিল, এখন মিঠি। শেহজাদকে সেই সন্তান দিতে না পারার অপরাধে প্রত্যাখ্যান করেছিল, কিন্তু এখন কেন যেন মানতে পারছে না মিঠির সাথে। ভীষণ কষ্ট হচ্ছে। দাঁত দিয়ে নিচের ঠোঁট চেপে ধরল। ভাবলো, বাবারে, এই ভর দুপুরেও সুন্দরী বউয়ের সাথে রোমাঞ্চ। শবনমকে অন্যমনস্ক হতে দেখে বাঁকা হাসলো মিঠি। ভেতরে আসো শবনম। দাঁড়িয়ে কেন? আমি তোমার বয়সে অনেক বড়। জানি, তুমি আমার 10-11 বছরের বড় মেবি। জানতে? হ্যাঁ। শাহজাদ বলেছিল নিশ্চয়ই। ঠিক ধরলে। ভেতরে ঢুকলো শবনম। আচমকা তার সারা শরীর জুড়িয়ে গেল। না, এসির শীতলতাই নয়, বাসার সৌন্দর্য দেখে। লিভিং স্পেস দেখতেই বোঝা যাচ্ছে দুনিয়ার ভীষণ নামি দামি আসবাবপত্রে সাজানো গোছানো। হতেই পারে ইম্পোর্টেড ফার্নিচার, ছোট ছোট শ্বেত পাথরের স্ট্যাচু এবং স্কুল কলেজের নানা রকম পদক দিয়ে সাজানো শোকেস কর্নারগুলো। ওয়েল ডেকোরেটেড ড্রয়িং রুম থেকে ভেতরে যাওয়ার দরজা অবধি নানা রকমের স্টোনের ঝুলমালা দিয়ে সাজানো। শবনম ভেবে পায় না কিভাবে শেহজাদের মতো কালো ডিভোর্সি সন্তান জন্মদানে অক্ষম একটা পুরুষ এত সুন্দর বিত্তবান ফ্যামিলির মেয়েকে বিয়ে করলো। সুন্দর মানে এত সুন্দর, ছবির চেয়েও বাস্তবে বেশি সুন্দর, তার থেকেও সুন্দর। মিটিকে দেখতে ভীষণ জেলাস ফিল হলো। কল্পনাও করেনি তার চেয়ে এত সুন্দর বউ পাবে শেহজাদ। দীর্ঘশ্বাস ফেল। সব কপাল। এই 3 মাসে খবর নিয়ে শবনম যতটুকু জানতে পারল তা হলো তার যে বাসায় ভাড়া থাকতো সেই বাড়িওয়ালার একমাত্র মেয়ে মিঠি, আর মালিকানা সূত্রে সেই বাড়িটাও মিঠির মায়ের হলো। কিছুদিন পর মিঠি হবে সেই বাড়ির একমাত্র মালকিন। আর সেই মেয়ে এত বড় বাড়ি রেখে এখানে এক বিলাসবহুল ফ্ল্যাট সাজিয়ে বসবাস করছে। বসো, তোমার জন্য চা কফি করতে বলি। আমরা দুজন বাইরে থেকে লাঞ্চ করে এসেছি। খুব ঈর্ষা হলো শবনমের। সুন্দরী বউকে নিয়ে এখন রেস্টুরেন্টও লাঞ্চ করে। এমন নয় যে তার সাথে করেনি, অনেক করেছে, কিন্তু তাকে ছাড়া অন্য কারোর সাথে করতে শবনমের ভীষণ ঈর্ষা জাগে। খালা, কফি দিয়ে যাও তো, গেস্ট এসেছে। তো বলো শবনম, কি মনে করে? আর আমার বাসার খোঁজ পেয়েছো কিভাবে? রিকশায় দেখলাম দুজনকে। ও, তার মানে তুমি ফলো করছিলে আমাদেরকে? না, তা কেন করব? বাই দ্য ওয়ে, সাংসারিক জীবন কেমন চলছে তোমার? ভালো। শাওন নিয়ে কোমর অবধি টাওয়াল পেঁচিয়ে ওয়াশরুম থেকে বের হলো শেহজাদ। রুমে মিঠিকে না দেখে আচমকা বলে উঠল, আজ শাড়ি পরতে পারতে সুনেত্রা। চমকে উঠল শবনম। হেসে উঠল মিঠি। বাসায় বেশিরভাগ সুনেত্রা বলেই ডাকে শেহজাদ। বলা যায় অভ্যাসে পরিণত হয়েছে নামটা। মিঠিও নীলব্ধে সায় দেয়। আর যাই হোক, মানুষটা দেওয়া নামটা তার খুবই পছন্দের। পরে পড়বো, দেখে যান কে এসেছে। চেঁচিয়ে বলল মিঠি। এই অসময়ে আবার কে এলো? বোধগম্য হলো না শেহজাদের। এখন তো অনন্যাও তেমন একটা আসে না, ব্যস্ততা দেখায়। কৌতূহল বশত এগিয়ে এলো শেহজাদ। পর্দার আড়াল থেকে উকি দিতেই চক্ষু চড়ক গাছ। মানে শবনম এসেছে, কিন্তু কেন? ঘাবড়ে গেল শেহজাদ। কথায় আছে না, মানুষ অধিক কষ্ট পাওয়ার পর যখন সুখের দিশা খুঁজে বেড়ায়, ঠিক তখনই মানসিক যন্ত্রণা সামনে এসে দাঁড়ায়। ঠিক
এখন কাহিনী তেমন। এই স্বপ্নম আবার কেন এলো ভেবে পেল না শেহজাদ। আচমকা তার কেমন যেন লেগে উঠল, দম বন্ধকর পরিস্থিতির সৃষ্টি হলো। এতদিন তো সব ভালোই চলছিল, সব ভুলে তারা দুজন নতুন করে সব শুরু করেছিল। দুজনেই বলা যায় সংসার জীবনে খুব সুখী। ইতিমধ্যে এরপর আর কোনো ঝামেলাও হয়নি তাদের মধ্যে। কিন্তু এই সুখে বোধহয় গ্রহণ লাগবে এবার। এই স্বপ্নম আবার কোন কুমতলব নিয়ে এসেছে কে জানে, আর কেনই বা এসেছে, তাও আবার এতদিন পরে। নিশ্চয়ই কোনো খারাপ উদ্দেশ্য নিয়ে এসেছে। ভালো কিছু এর দ্বারা অসম্ভব। মাথার মধ্যে জট পাকাতে লাগলো চিন্তা ভাবনাগুলো। অস্থির হয়ে উঠল শেহজাদের মন। দেখে ফেল স্বপ্নম তাকিয়ে রইল শেহজাদের দিকে। মিঠি হেসে উঠল। নিউ গেস্ট এসছে শেহজাদ, জামা কাপড় পরে আসো, জমিয়ে গল্প করব তিনজনে। সারা শরীরে তীব্র গতিতে কম্পন ছড়িয়ে পড়ল শেহজাদের। মিঠি খুব স্বাভাবিক হয়ে কথা বলছে। এখন পরীক্ষাও চলছে, স্বপ্নমের জন্য না জানি কি হয়। এখন স্বপ্নমের সামনে স্বাভাবিক দেখাচ্ছে, পরে কি হবে ভেবে কুল কিনারা পেল না শেহজাদ। এছাড়াও খারাপ রেজাল্ট করলে মিঠির চাইতে সবচেয়ে বেশি কষ্ট পাবে সে। নাওয়া খাওয়া ভুলে দিনরাত এই পড়াশোনা নিয়ে অক্লান্ত পরিশ্রম করছে মিঠি। দ্বিধাগ্রস্ত হয়ে রুমে ফিরে যায় শেহজাদ। দ্রুত জামা কাপড় পরাই মনোযোগ দিল, কান এদিকে দুজনের কথা শোনাই মন দিল। বুকের ভেতরে থাকা 2.5 ইঞ্চির হৃৎপিণ্ডটা ধরপড় করে সমানে লাফাচ্ছে, যেন এখনই লাফিয়ে বেরিয়ে আসবে বুকের ভেতর থেকে। উৎসুক হলো স্বপ্নম। সুনেত্রা কে? যতদূর জানি তোমার নাম মিঠি। সুনেত্রা বলে কাকে ডাকলো শেহজাদ? কৌতূহলী হয়ে একসাথে অনেকগুলো প্রশ্ন করলো স্বপ্নম। লাজুক হাসলো মিঠি। কাকে আর আমাকে? মানে? শেহজাদ ভালোবেসে সুনেত্রা ডাকে। সুনেত্রা? হ্যাঁ, শেহজাদের ভালোবেসে দেয়া নাম সুনেত্রা, অর্থাৎ শেহজাদের সুনেত্রা। ভীষণ হিংসে হলো স্বপ্নমের। বাহ, খুব ভালো তো, ভালোবাসার নামও দিয়ে দিয়েছে। তাও আবার এত তাড়াতাড়ি সহ্য হলো না স্বপ্নমের। হিংসার আগুনে দাও দাও করে জ্বলে পড়ে ছারখার হতে লাগলো অন্তরটা। কিছুতেই সহ্য হচ্ছে না শেহজাদের সুখ, মানতে পারছে না নামটা। তাকে ছাড়া আরেকজনকে কেন দিবে ভালোবাসার নাম? শেহজাদ তো শুধু তাকেই ভালোবাসে, তারপরে অন্য কাউকে নিজের মনে জায়গা দিয়ে ভালোবাসাটা অসম্ভব। কিন্তু এত দ্রুত শেহজাদের এই পরিবর্তনটা মেনে নিতে পারছে না স্বপ্নম। মুখে প্লাস্টিকের হাসি ঝুলিয়ে জিজ্ঞেস করলো, কবে দিয়েছে এই নাম? বিয়ের রাতে। দাঁত দিয়ে ঠোঁট কামড়ে ধরল স্বপ্নম। নিজেকে ধাতস্থ করে হেসে উঠল। ওর কাজই এটা, বুঝেছো? আমাকেও ভালোবেসে সর্বরী বলে ডাকতো। শেহজাদের সর্বরী, বিভাবরী। খুব সুন্দর নাম তো। হ্যাঁ। স্বপ্নম ভেবেছিল তার মতো মিঠির মন খারাপ হবে কিংবা জেলাস ফিল করবে, কিন্তু মিঠি স্বাভাবিক ঠোঁটে মিষ্টি হাসির ছোঁয়া। মেয়ে বয়সে ছোট ঠিক, কিন্তু আস্ত একটা শয়তানের হাড্ডি। চোখে মুখে কেমন বুদ্ধিদীপ্ত একটা রেখা ফুটে উঠেছে। ঠিক তা নয়, পুরো চেহারাটাই বুদ্ধিদীপ্ত। এখন যার কাছে আছো সে কি নামে ডাকে? থতমত খেলো স্বপ্নম, হেসে উঠে বলল, ওটা টপ সিক্রেট মিঠি, বলা যাবে না। কেন? সব কথা সবাইকে বলতে নেই, নজর লাগে, সুখে গ্রহণ লাগে। নিশ্চয় মিঠিকে খোঁচা মেরে বলেছি কথাটা। মিঠি হাসলো, বিড়বিড়িয়ে বলল, তুই নিজেই তো আস্ত একটা বদনজরের গোডাউন। তোর সুখে কোন পেটনি আবার গ্রহণ লাগাতে যাবে? খেয়ে দে, মানুষের আর কাজ নেই তো। তুই নিজেই তো এসেছিস গ্রহণ লাগাতে। তোকে যে কি করতে ইচ্ছে করছে তুই নিজেও জানিস না। ডাইনি, পেটনির শাকচুন্নি, পিশাচিনি কোথাকার। বিশ্বাস কর, তোকে চুল ধরে পেটাতে ইচ্ছে করছে, কিন্তু কোনো কারণ ছাড়া তো পেটাতে পারি না। ওই একটা জায়গায় আটকে গেছি, নয়তো তোর চুলগুলো ছিঁড়ে নেড়া সবা বের করে দিতাম আমার বাসা থেকে। কিছু বললে? না, ও কিছু না। জামা কাপড় পরে দম আটকে এগিয়ে এলো শেহজাদ। তার অস্থির লাগছে স্বপ্নমের উপস্থিতিতে। মিটির মতিগতি তেমন একটা বোঝা যাচ্ছে না। কি যে হবে আজ? আবার কোন অশনি সংকেত ঘনিয়ে এলো, কোন কুরুক্ষেত্র বাঁধে আল্লাহ জানে। শ্বাসরুদ্ধ পরিস্থিতির সৃষ্টি হলো শেহজাদের মনের ভেতর। ভয়ে ভয়ে আতঙ্কগ্রস্ত গম্ভীর মুখে মিঠির পাশে এসে বসল। বনিতাচারী পূর্ণ দৃষ্টিতে শেহজাদের দিকে তাকালো স্বপ্নম। গম্ভীর থাকলো চোখে মুখে প্রশান্তির ছোঁয়া। আগে থেকে বেশ কিছুটা গায়ের রং সুন্দর হয়েছে, স্বাস্থ্য ভালো হয়েছে।
চোখে মুখের চেহারায় কেমন একটা সুখী সুখী ভাব। ভীষণ ঈর্ষান্বিত হলো শবনম। কই, তার সাথে থাকাকালীন তো এমন দেখেনি, নাকি সে লক্ষ্য করেনি? হবে হয়তো একটা। শিওজিৎকে সুখী দেখতে সহ্য হচ্ছে না তার। সে তো আজীবন শিওজিৎকে একা এবং চির দুঃখী দেখতে চেয়েছিল। তবে মানুষটাকে দেখেই বোঝা যাচ্ছে নতুন বউয়ের সাথে খুব সুখে রয়েছে। তদ্রূপ মিঠিকে দেখেও বোঝা যাচ্ছে মানুষটার সাথে খুব সুখে রয়েছে। নয়তো কোনো মেয়ে এত স্বাভাবিক হয়ে সাবলীল ভঙ্গিতে কথা বলতে পারে না। আর না চোখে মুখে এমন প্রশান্তির হাসি থাকতো। চিনচিন করতে লাগলো শবনমের বুকের ভেতর। শিওজাত মিঠিকে একসাথে দেখতে কেন জানি বুকের ভেতরটা মোচড় দিয়ে জ্বালা পোড়া শুরু হলো। দাম্ভিকতার সাথে মুখে প্লাস্টিকের হাসি ঝুলিয়ে রাখলো শবনম। রহিমা খালা বেশ কয়েক রকমের ফল, বিস্কিট, কেক, মিষ্টি, ছানা, সন্দেশ, লাড্ডু এবং কফি দিয়ে গেলেন। এত পদের মিষ্টি কেন? বিশেষ কিছু ছিল? একটু অবাক হয়ে পড়ল শবনম। মৃদু হাসলো মিঠি। ভাত খাওয়ার পর মিষ্টি জাতীয় কোনো আইটেম কিংবা ডেজার্ট না হলে আমার ভাতই হজম হয় না। আর মিষ্টি খাবারের প্রতি দুর্বলতা থেকেই বাসায় সবসময় এত পদের মিষ্টি রাখি। ও, আর আমার নাম তো মিঠি, তাই নামের মতো মিষ্টিও পছন্দ করি বেশি। আর শেজাত তো স্যালারি পেলেই আগে মিষ্টির দোকানে চলে যাবে, তারপর বেছে বেছে আমার জন্য পছন্দের মিষ্টি কিনবে। পছন্দের মিষ্টির মধ্যে সর্বপ্রথম তালিকায় থাকবে ওয়েল ফুডের শুকনো রসমালাই। এত দারুণ একটা রসমালাই, একটু খেয়ে দেখো শবনম, তোমার মুখে লেগে থাকবে আজীবনের জন্য। চামচ দিয়ে একটা শুকনো রসমালাই ভেঙে মুখে দেয় শবনম। সত্যি এতে দারুণ। ঠিক বলেছ, সত্যি দারুণ। শেজাত, আপনি নাকি ওনাকে সরবরি বলে ডাকতেন? সত্যি এত দারুণ বলে আগ্রহী শেওজাদের মুখের দিকে তাকিয়ে রইল মিঠি। বাঁকা হাসলো শবনম। কনফিউজড চোখ মুখ করলো শেওজাদ। এখন এসব বলে নিশ্চয় তাদের মধ্যকার সম্পর্কে দ্বন্দ্ব সৃষ্টি করে মজা লুপে নিতে এসেছে শবনম। আমতামতো করলো শেওজাদ। সত্যিটা বলে তো মিঠির মন খারাপ হবে, আবার তার সাথে পুরো যুদ্ধ বাঁধাবে। তবে কনফিউজড হয়ে বলল, মানে? ওর বোধহয় মনে নেই মিঠি, ও একটু ভুলো মোনা। ভালোবেসে দেয়া নাম কেউ কখনো ভুলে না শবনম। ফের অপ্রস্তুত বোধ করলো শবনম। স্বাভাবিক হয়ে বলল, তা ঠিক, কিন্তু ও ভুলে গেছে আমার প্রতি উদাসীন ছিল, তাই ছেড়ে চলে গেছি। জানোই তো, সময় না দিলে পৃথিবীর গাঢ় ভালোবাসাও ফিকে হয়ে যায়। এছাড়াও আরও একটা গুরুত্বপূর্ণ কারণও রয়েছে। খুব ভালো কাজ করেছো, তুমি চলে যাওয়াতেই তো আমি ওনাকে পেলাম। তুমি আমার থেকে একটা থ্যাংক ইউ ডিজার্ভ করো শবনম, অ্যান্ড আই ও টু ইউ। তুমি ছেড়ে না গেলে এমন একজন লাভিং কেয়ারিং পারসনকে জীবনেও পেতাম না। আমার খুব সৌভাগ্য করে দিলে। ফিকে হাসলো শবনম, তবে অন্তরটা জ্বালাপোড়া করছে। বুঝতে পারলো মিঠি। মনে মনে বলল, তোর অন্তরটা জ্বালিয়ে দিব আজকে তরা। শেওজাদকে জিজ্ঞেস করলো, তোমাকে খুব সুখী মনে হচ্ছে? আল্লাহ রেখেছেন। মানুষ ঠকিয়ে? স্ট্রেইট বলো। নিজের স্বার্থ উদ্ধারের জন্য একটা ছোট্ট মেয়েকেও ছাড় দাওনি। বড্ড চতুর তুমি নিজের স্বার্থ বুঝে নেওয়ার বেলায়। ওপর দিয়ে তোমাকে যতটা হাবাগোবা টাইপের দেখা যায়, বাস্তবে তুমি ততটাও নও। তা না হলে কিভাবে একটা অপ্রাপ্ত বয়স্ক মেয়ের ব্রেন ওয়াশ করে তাকে ফাঁদে ফেলো? আমি তো এই ভেবেই অবাক হই। নিজেকে অন্যের মতো ভেবে অন্যকে বিচার করো না। তোমার লো মেন্টালিটিতে প্রবলেম আছে। দ্রুত একজন সাইকোলজিস্টের দ্বারস্থ হও, ইমার্জেন্সি ট্রিটমেন্ট নাও। কতদিন থাকবে তোমার এই সুখ? আল্লাহ যতদিন রাখে। সত্যিটা প্রকাশ করছো না কেন? ইচ্ছা হয়নি। ভেবেছো সবাই আমার মতো বোকা? মোটেও না। তুমি যে বাবা হতে পারবে না তা কেন লুকিয়েছো? আমার মন চেয়েছে। মিঠি, তুমি কি জানতে না ও বাবা হতে পারবে না? জানতাম। বিস্মিত হলো শবনম। চোখগুলো কপালে তুলল। তাহলে জেনে শুনে বিয়ে করলে কেন? শেহজাদ বলল, তুমি কি এইসব বলার জন্য এসেছো? হ্যাঁ। ভালো করেছো। শেহজাদ পিড়পিড়িয়ে বলল, কখন মিঠি তোমার চুল ধরে পিটায়, এমনিতেই সুযোগ খুঁজছে। কিছু বললে না। তা কিভাবে ওর সাথে তোমার সাক্ষাৎ হলো? মিঠিকে জিজ্ঞেস করলো শবনম। হয়েছে কোনো একভাবে। ঠিক বুঝতে পারলাম না, কি বুঝে ওকে বিয়ে করতে আগ্রহী হলে? তোমার স্বামীর হওয়ার কোনো অ্যাবিলিটি কিংবা মেরিট তো ওর মধ্যে নেই। কেন, উনি কি মানুষ না? ঠিক তা নয়। সো বলতে চাইছি তুমি খুব সুন্দরী, অল্প বয়সী এবং পড়াশোনাও করছো।
তুমি ওর সাথে বেটার কাউকে ডিসার্ভ করো, ও তোমার যোগ্য নয়। হ্যাঁ, পেতাম তো। তাহলে যোগ্য অযোগ্য দিয়ে কি হবে? মানে? ভাগ্যিস মা বাবা একটু ভালো শিক্ষা দিয়েছিল, তাই এখনো অবধি কোনো পুরুষের ব্যাংক ব্যালেন্স, তার বাবার সম্পত্তি, তার ইনকাম অথবা কোনো বাহারি চাকচিক্য দেখে বন্ধুত্ব করিনি, ভালোবাসিনি কিংবা বিয়ে করিনি। কতটুকু বাজেভাবে গায়ে লাগলো শবনমের। এসব নিশ্চয় তাকে উদ্দেশ্য করে বলেছে। ছোট মেয়ে হলে কি হবে, কথায় ভালোই পাক না, কথার পিঠে কথার তীক্ষ্ণবান ছুড়ে দিচ্ছে, যেন ট্রেনিং প্রাপ্ত। তেমনি শেহজাদের চাকচিক্য রূপ, গুণ, টাকা পয়সা, ধন সম্পত্তি দেখেও বিয়ে করিনি। ওনাকে ভালো লেগেছে তাই বিয়েটা করেছি। আর আমি শুধু সুখে থাকতে চেয়েছি। মানুষটা কেমন বেটার না নন বেটার তা জানার আগ্রহ হয়নি। জানো, আমি সবসময়ই একজন লয়াল অ্যান্ড লাভিং কেয়ারিং পারসন চেয়েছি নিজের জন্য, যে আমাকে সবসময় লাভ অ্যান্ড কেয়ার করে, সবসময় আগলে রাখবে বাবা মায়ের মতো। আমার সুখে দুঃখে সব সময় আমার পাশে থেকে আমাকে সাপোর্ট করবে, ভালোবাসা দেবে, বিশ্বাস জুগিয়ে আশ্বাস দেবে। ভুল করলে বাবা মায়ের মতো আদর যত্ন কিংবা প্রয়োজনে শাসন করে বুঝিয়ে দেবে। সবসময় আমার বেস্ট উইনার্স হিসেবে আমার পাশে থাকবে, কখনো কোনো অজুহাত দেখিয়ে চলে যাবে না। আর শেহজাদ ঠিক তেমনই একজন, যেমনটা আমি চেয়েছি। তাছাড়া আমি মনে করি একজন নারী পুরুষের প্রেম কিংবা বিয়ে যেটাই হোক না কেন, এটা করা উচিত একজন ম্যাচিউর পুরুষের সাথে কিংবা পুরুষের ক্ষেত্রে নারীর সাথে। তার কারণ, যে ভবিষ্যৎ নিয়ে দিক নির্দেশনা দিতে পারবে, নীরবতা বুঝবে, পারিবারিক সমস্যা না বললেই বুঝে নিতে পারবে, ফিনান্সিয়াল ক্রাইসিস বুঝবে, যার সাথে সকল অসুবিধার কথা মন খুলে বলা যাবে, শুধু আমি তোমাকে ভালোবাসি আর তুমি আমাকে ভালোবাসো, 3 বেলা নিয়ম করে শোনবার জন্য আর বলবার জন্য। প্রেম কিংবা বিয়ে করা মানে সময়ের অপচয়। পৃথিবীতে ভালোবাসবার জন্য বহু মানুষ থাকে, মন দিয়ে মনের কথা বলার আর শুনবার মানুষ একজনও থাকে না। আর শেহজাদ তেমনই, যেমনটা এতক্ষণ আমি এক্সাম্পলের মাধ্যমে তোমাকে বোঝানোর চেষ্টা করেছি। জানো, আমার মতে জীবনে সত্যিকারের মানুষ অর্থাৎ নিতান্তই ভালো মনের মানুষ পাওয়া অনেক দুষ্কর আর কঠিন। বর্তমানে মানুষ এখন সত্যিকারের মানুষের চাইতে টাকা পয়সা, ক্যারিয়ার, সার্থকতা, মাসিক স্যালারি কত, বাৎসরিক ইনকাম কত, বেটার অপশন, জীবনের ভালো চলার কিংবা থাকার নিরাপত্তা বেশি খোঁজে। পৃথিবীতে অর্থ, সৌন্দর্য, ফিটনেস এসব সীমিত সময়ের জন্য। এগুলো জীবনের সব কিছুই না কিংবা সকল সুখের না। বিশ্বাস, ভালোবাসা, যত্ন, মায়া, মানুষ হিসেবে কতটা সৎ, ভালো, মানবিক মানুষের ওটাই বেশি খোঁজা দরকার। যার কাছে মানসিক শান্তি মেলে তার কাছে সারা জীবন কাটিয়ে দেওয়া উচিত বলে আমি মনে করি। জীবনে অপোজিট ব্যক্তির প্রতি সম্মান, শ্রদ্ধা, নিবেদন, ভালোবাসা, মায়া, সৌজন্যবোধ, যত্নশীলতা এমন মানুষ বেশি দরকার। টাকা আর রূপ বর্তমানে সুখের চাইতে অসুখ বেশি করে। জীবনে এমনই অনেক যান্ত্রিকময় আর ডিজিটাইজেশনের ছোঁয়ায় ন্যাচারাল ভালোবাসা হারিয়ে গেছে। আর এজন্যই আজকে এত প্রতারণা, বিশ্বাসঘাতকতা, ব্রেকআপ, অশ্রদ্ধা, মূল্যায়ন আর দিন শেষে অশান্তি, হাহাকার, মানসিক অসন্তুষ্টি। এক নাগারে সব বলে শ্বাস ফেল মিঠি, ফের বলতে লাগলো, আরও কিছু কথা না বললেই নয়। বড় কোচকে জিজ্ঞাসু দৃষ্টিতে তাকালো শবনম। আমার মতে কাউকে তার যোগ্যতার বেশি মূল্যায়ন করতে নেই, বরং যোগ্যতা অনুযায়ী মূল্যায়ন করতে হয়। যোগ্যতা কম সম্পন্ন মানুষকে বেশি দিলে সে এটার কদর করতে জানে না, উল্টো এটা নিয়ে মানুষকে অপমান করবে। যার যতটুকু দৃষ্টি তার জন্য ততটুকুই শ্রেয়, যার দাম যতটুকু তার জন্য ততটুকুই ব্যয়। না হলে উল্টো নিজের ব্যক্তিত্ব ক্ষুণ্ণ হবে, নিজেকে ছোট লোক বলে প্রমাণিত হবে। আর সেটা যে কোনো ক্ষেত্রেই। কিছু মানুষ বড়লোক হয়, কিন্তু তবুও তাদের ছোট লোকের অভ্যাস পরিবর্তন হয় না। ছোট লোক বিষয়টি আসলে অর্থ দিয়ে বিবেচনা করা হয় না, বরং তা মানসিকতার মাধ্যমে প্রমাণ হয়। দাঁতে দাঁত চাপল শবনম। শেষাক্ত কথাগুলো নিশ্চয় তাকে খোঁচা দিয়ে অন্যভাবে বলেছে, বুঝাতে চেয়েছে তার যোগ্যতার চেয়েও বেশি শেহজাদ তাকে মূল্যায়ন করেছে। নিজেকে ধাতস্থ করল শবনম। পূর্বের কথাগুলোর প্রতি উত্তরে বলল, খুব সুন্দর বলেছ, অনেক বোঝো তুমি, বাট যতই যাই বলো, ওর তো বাবা হওয়ার ক্ষমতাই নেই। একজন নারীকে মাতৃত্বের স্বাদ দিতে না পারলে এটা কোনো জীবন হলো? তুমি কি তবে ঘুরে ফিরে সেই একই কথা বলতে এসেছো?
হ্যাঁ। অর্পিতা হওয়ার ক্ষমতা নেই, বাট তোমার আছে তো। থাকবে না কেন? তো বেবি ক্যারি করছো না যে? সময় হলে করব। আর কিসের সময় চাও তুমি? তুমি তো এজন্যই ওকে ছেড়ে গেলে। শবনম বুঝতে পারলো মিঠির সাথে কোনো চালাকি করে লাভ নেই। সব জেনে শুনেই প্রস্তুত মেয়েটা। শোনো, শেহজাদকে দোষ না দিয়ে একবার নিজেকে পরীক্ষা করে দেখো। সবসময় যে পুরুষদের সমস্যা থাকবে এমনটা নাও হতে পারে, আবার সবসময় যে নারীর সমস্যা থাকবে এমনটা নাও হতে পারে। তোমার উচিত কাউকে অপবাদ দেওয়ার পূর্বে নিজেকে পরীক্ষা করে নেওয়া। কি বলতে চাও তুমি? এতক্ষণ যা বলেছি তাই। এমনও তো হতে পারে তোমার মধ্যে প্রবলেম ওনার না। আমার কোনো প্রবলেম নেই, আমি ফিট আছি। প্রবলেমটা ওর, আর এটাও নিজে মুখেই স্বীকার করেছে। তাহলে তো ভালোই, দ্রুত বেবি ক্যারি করো। খুশির খবর শুনতে চাই, তোমার স্বামীর থেকে মিষ্টি খেতে চাই। কনসেপ্ট করলে আমার জন্য গোটা 2 মণ মিষ্টি পাঠিয়ে দিও, কেমন? তুমি তো জানো আমার নাম মিঠি, আর আমি মিষ্টি জাতীয় জিনিস বেশি পছন্দ করি।